হ্যালো হ্যালো, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা চার্লসের সূত্র নিয়ে কথা বলবো। তো চার্লসের সূত্রে চারটা কনস্ট্যান্ট থাকে। চার্লসের সূত্রে চারটা কনস্ট্যান্ট থাকে। চার্লসের সূত্রে বলছে যদি চাপকে স্থির রাখা হয় তাহলে কোনো গ্যাসের 1 প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে ওই গ্যাসের আয়তন 0 ডিগ্রি তাপমাত্রায় আয়তনের 1/273 গুণ বৃদ্ধি পায়। মানে আমি কথাটা লিখি তাহলে ভালো বুঝতে পারবো। প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 গুণ বৃদ্ধি পায়। প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধি করলে ওই গ্যাসের আয়তনটা বৃদ্ধি পাবে হইল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যতটুকু আয়তন ছিল তার 1/273 গুণ। ওকে, আচ্ছা, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন বেড়ে দাঁড়াইছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ধরো আয়তন ছিল V0, কত গুণ বৃদ্ধি পাইছে? 1/273। ওকে, আমি যে কোনো একটা তাপমাত্রা নিচ্ছি, সেটা ধরো টি ডিগ্রি সেলসিয়াস। টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? V0 টি ডিগ্রি ডিভাইডেড বাই 273 গুণ, রাইট? তাহলে মোট আয়তনটা কত দাঁড়াচ্ছে? V সমান টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এতটুকু বৃদ্ধি পাইছে। আয়তন শুরুতে ছিল V0, তাহলে V0 এর সাথে অবশ্যই এটা যোগ হয়েছে, রাইট? বা এটার সাথে V0 টা যোগ হয়েছে, যেটাই বলো। V0 ইন্টু টি ডিগ্রি ডিভাইডেড বাই 273 প্লাস V0। ওকে, এইটা হইল কি চার্লসের সূত্র। এটা হইল চার্লসের সূত্র। এটা চার্লসের সূত্র। তোমরা যেটা জানো যে চার্লসের সূত্র V সমানুপাতিক T, এটা আসলে চার্লসের সূত্র না। এটা এইখান থেকে আসছে। এটা এইখান থেকে ক্যালকুলেশন করে আসছে। হ্যাঁ, এইটা হইল এইটার অনুসিদ্ধান্ত মাত্র। এইটা হইল এইটার অনুসিদ্ধান্ত। এইটা চার্লসের সূত্র না। তোমাকে যদি কেউ বলে চার্লসের সূত্র কোনটা, তুমি তাকে বলবা এটা, V0 টি ডিগ্রি ডিভাইড বাই 273 প্লাস V0। বুঝাতে পারছি? এটা হলো চার্লসের সূত্র। তো এইখান থেকে এইটা কেমনে আসছে সেটা দেখবো। হ্যাঁ, এইখান থেকে আমরা গ্রাফ আঁকাবো, ম্যাথ করব, ঠিক আছে? দেখো, এটা ছিল চার্লসের সূত্র। হ্যাঁ, এখান থেকে যদি V0 টা কমন নাও, V0, তাহলে থাকবে টি ডিগ্রি ডিভাইডেড বাই 273 প্লাস 1। ওকে, তো V সমান আসবে V0, এখানে যদি লসাগু নাও তাহলে থাকবে 273, আর উপরে যাবে টি ডিগ্রি প্লাস 273। ওকে, এখন এই 273কে বাইরে নিয়ে এসো, তাহলে V সমান V0 বাই 273 টি ডিগ্রি প্লাস 273। ওকে, এখন দেখো, কোনো সেলসিয়াস তাপমাত্রার সাথে যদি 273 যোগ করা হয় তাহলে সেটা চলে যায় কেলভিনে। তাহলে এই আয়তনটা, এই তাপমাত্রা যাবে কেলভিনে। তাহলে V সমান V0 ডিভাইডেড বাই
273, এটা চলে যাবে কেলভিনে, মানে টি কেলভিন হবে তখন সেটা। হ্যাঁ, কেলভিনের এককটা লিখতে হয় না ওভাবে। দেখো ভি নট এটা একটা ধ্রুবক, 273 সেটা একটা ধ্রুবক, তার মানে এই পুরোটাই ধ্রুবক, এই পুরোটাই ধ্রুবক। এই পুরোটাই যদি ধ্রুবক হয় তাহলে ধ্রুবকের জায়গায় আমি সমানুপাতিক লিখতে পারি, তাহলে লেখা যাবে ভি সমানুপাতিক টি। ফাইনালি আসছে ভি সমানুপাতিক টি। এটা হইল চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত, এইখান থেকে এইটা আসছে ভি সমানুপাতিক টি। তবে চার্লসের সূত্র এইটা আর অনুসিদ্ধান্ত হইল এইটা, চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। ওকে, এটাতে আমরা আসো নতুন একটা সূত্র দেখি। ভি সমানুপাতিক টি, সমাধান চিহ্ন উঠে দিলে ধ্রুবক, তাহলে ভি সমান কেটি, রাইট? তাহলে দেখো ভি বাই টি সমান কে, তার মানে কি আয়তন আর তাপমাত্রার অনুপাত সবসময় ধ্রুবক থাকবে যখন চাপটা কনস্ট্যান্ট, যখন চাপটা কনস্ট্যান্ট। তাই হয় তাহলে এটা লিখতে পারবো না, v1 বাই t1 সমান কে, v2 বাই t2 সমান কে। দুইটাই যেহেতু ধ্রুবক তাহলে দুইটাকে যদি সমান লেখো তাহলে এসে দাঁড়াবে v1 বাই t1 সমান v2 বাই t2। এখন এটাকে যদি পক্ষান্তর করো তাহলে আসবে v1 বাই v2 সমান t1 বাই t2। এটা একটা সূত্র, এটা দিয়ে আমরা ম্যাথও করব। ওকে, আমরা এখন গ্রাফ দেখব। শুরুতে দেখব ভি ভার্সেস টি এর গ্রাফ। ওকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকায় ফেলো। ভার্সেসের আগে যেটা থাকে সেটা সবসময় ওয়াই অক্ষে। ওকে, আমরা শুরুতে আমরা কি দেখছিলাম, ভি সমান কেটি, রাইট? ভি আর টি এর গ্রাফ, ভি কোন অক্ষে? ওয়াই অক্ষে। আচ্ছা, কে সেটা একটা ধ্রুবক, আর কোন গ্রাফের ঢাল সেটাও ধ্রুবক, তাহলে কে এর জায়গায় এম লিখতে পারবো। আর টিটা কোন অক্ষে? এক্স অক্ষে, তাহলে ওয়াই ইজিক্যাল টু এম এক্স। ওয়াই ইজিক্যাল টু এম এক্স সেটা কেমন? মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, এখন দেখো ভি ভার্সেস ওয়ান বাই টি। এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকায় ফেলো। ভি আর ওয়ান বাই টি। ওকে, আমরা কি জানি ভি সমান কেটি, ভি আছে, ঠিক আছে, ওয়ান বাই টিটা নাই, তাহলে ওয়ান বাই টি দরকার, এই পাশে নিয়ে আসো, ভি ইন্টু ওয়ান বাই টি সমান কে, রাইট? ভি কোন অক্ষে? ওয়াই অক্ষে, এক্সটা সরি ওয়ান বাই টিটা এক্স অক্ষে, তাহলে এক্স ওয়াই ইজ ইকাল টু কনস্ট্যান্ট। এটা কেমন হবে? আয়তাকার অধিবৃত্ত।
এখন দেখবো ভি বাই টি ভার্সেস টি এর গ্রাফ। আগে ফেলো ভি বাই টি টি, আমরা কি জানি ভি সমান কেটি, রাইট? ভি সমান যদি কেটি হয় তাহলে দেখো ভি বাই টি লাগবে, তাহলে নিয়ে আসো টি টাইপের নিয়ে আসো, ভি বাই টি সমান কে। তাহলে কি আসতেছে দেখো, ভি বাই টি কোন অক্ষে আছে? ওয়াই অক্ষে আছে, ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ভাইয়া কোনো কিছু না, ওয়াই ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, ওয়াই ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেটা কেমন হবে? এক্স অক্ষে সমান্তরাল সরলরেখা। দেখো এই রেখা বরাবর ওয়াই এর কোনো চেঞ্জ নাই, কিন্তু এক্স এর চেঞ্জ হচ্ছে, কারণ এক্স অক্ষ বরাবর যাচ্ছে, যত আগাচ্ছে এক্স এর মান বাড়তেছে, কিন্তু ওয়াইটা ফিক্সড আছে, এজন্য ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে ওকে, এখন দেখো ভি বাই টি ভার্সেস ওয়ান বাই টি, ভি বাই টি ভার্সেস ওয়ান বাই টি। ওকে, ভি বাই টিটা লাগবে, টি টাইপের নিয়ে এসো, ভি বাই টি সমান কনস্ট্যান্ট, রাইট? ওকে, ভি বাই টি কোন অক্ষে আছে? ওয়াই অক্ষে আছে, ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওয়াই ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেটা হবে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। যদি বসাও এরকম একটু ভুল হবে, কেন হবে? এই বিন্দুতে এই বিন্দুতে কিন্তু এক্স এর মান 0, ওয়াই অক্ষে কিন্তু এক্স এর মানটা 0, ঠিক আছে? এটা 1/t, ওয়াই অক্ষে এক্স এর মানটা 0, তাহলে কি 1/t এর মানটাও কি 0 এখানে? তাহলে দেখো 1/t সমান 0, তাহলে 1/0 সমান t, 1/0 সমান, সেটা কি অসংজ্ঞায়িত না? তো এটা কিন্তু অসংজ্ঞায়িত কোনো গ্রাফ না, এটা সংজ্ঞায়িত একটা গ্রাফ, রাইট? তো এই জন্য আমরা এই মূল বিন্দু থেকে শুরু করতে পারবো না, এক্স এর মূল বিন্দু থেকে শুরু করতে পারবো না, মানে ওয়াই অক্ষের রেখা থেকে শুরু করতে পারবো না, কারণ এক্স এর মানটা 0 হয়ে যাবে, এক্স এর মান 0 হয়ে যাওয়া মানে তাপমাত্রা ইনফিনিটি চলে আসে, সেটা তো সম্ভব না। এজন্য আমরা মূল বিন্দু থেকে শুরু করব না, একটু দূর থেকে শুরু করব, ঠিক আছে? ওকে, এখন দেখবো 1/v ভার্সেস 1/t, 1/v ভার্সেস 1/t। ওকে, 1/v ভার্সেস 1/t, এটা দরকার। v ইজ ইকুয়াল টু kt আছে, 1/v ও নাই 1/t ও নাই, একটা ওয়ে আছে, উভয় পক্ষকে ব্যস্তকরণ করো, তাহলে আসবে 1/v। দেখো কেটা ধ্রুবক, কেটাকে যদি উল্টাও সেটা একটা ধ্রুবকই থাকবে, কারণ ধ্রুবক কখনো চেঞ্জ হয় না, তাহলে কেই থাকতেছে 1/t, রাইট? দেখো 1/v কোন অক্ষে আছে? 1/v কোন অক্ষে আছে? y অক্ষে, y, কে বদলে আমি লিখতে পারবো m, কেটাও ধ্রুবক, ঢাল m সেটাও ধ্রুবক। 1/t কোন অক্ষে আছে? x অক্ষে, y is equal to mx, y is equal to mx হলে সেটা মূল বিন্দুগামী সরলরেখা। কিন্তু একটা কথা আছে, দেখো এখান থেকে যদি যাত্রা শুরু করে, এইখানে মূল বিন্দুতে x এর মানও 0, y এর মানও 0, তাহলে দেখো x এর মান যদি 0 হয় তার মানে কি 1/v এর মানটাও 0, রাইট? তাহলে দেখো 1/0 সমান আসতেছে v, তাহলে v এর মানটা কত আসতেছে? অসংজ্ঞায়িত। এই গ্রাফ থেকে অসংজ্ঞায়িত কোনো মান নির্দেশ দিবে না। সিমিলারলি 1/t সমান যদি 0 ধরো, তাপমাত্রাটা ইনফিনিটি আসবে, এটা তো ইনফিনিটি কোনো গ্রাফ না। তাহলে y is equal to mx এটা মূল বিন্দুগামী সরলরেখা হলেও এই গ্রাফটা মূল বিন্দুকে স্পর্শ করবে না, এই গ্রাফটা মূল বিন্দুকে স্পর্শ করবে না। বুঝাতে পারছি? মানে এইভাবে গ্রাফগুলো সলভ করতে হয়, ঠিক আছে? দেখো এটা p ভার্সেস v এর একটা গ্রাফ, এই গ্রাফে তিনটা তাপমাত্রা নির্দেশ করতেছে, এরকম তিনটা গ্রাফ আছে, হ্যাঁ? তো কোশ্চেনটা করছে T1 T2 T3 এর মধ্যে কোনটি বড়, ঠিক আছে? T1 T2 T3 এই তিনটার মধ্যে কোনটা বড়? কি মনে হয়? দেখে বোঝা যেতে চায়? দেখে কিন্তু বোঝার কোনো ওয়ে নাই,
এটা দেখে বোঝার কোনো ওয়ে নাই। ওকে, এরকম কোশ্চেন যখন আসবে আমাদের শুরুতে যে কাজটা থাকবে সেটা হলো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা অথবা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকায় নিতে হবে। তো এই ম্যাথটাতে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকায় ফেলি, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকায় ফেলি। ঠিক আছে, দেখো এক্স অক্ষে পুরোটাই আয়তন। ওকে, এখন দেখো এই T1 গ্রাফের জন্য আয়তনটা হবে V1, সে ধরো T2 এর জন্য হবে V2, T3 এর জন্য হবে V3, রাইট? তাহলে এখানে দেখো সম্পর্কটা কার কার চলে আসছে, আয়তন আর তাপমাত্রার সম্পর্ক আসছে, আয়তন আর তাপমাত্রার সম্পর্ক আসছে। আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক, রাইট? আমরা চার্লসের সূত্রে অনুসিদ্ধান্ত দেখছিলাম ভি সমানুপাতিক টি। তার মানে কি, ভি যত বড় আয়তন তত বড়, ভি যত ছোট আয়তনটাও ততই ছোট। মানে চাপ মানে আয়তন বাড়লে চাপ বাড়বে, আয়তন বাড়লে তাপমাত্রা বাড়বে, আয়তন কমলে তাপমাত্রা কমবে, রাইট? তার মানে যার আয়তন যত বেশি তাপমাত্রা তার তত বেশি। তাহলে এখানে দেখো V3, V2, V1 এই তিনটার মধ্যে V3 টা বড়, মানে এক্স অক্ষের ডান দিকে যত আসতেছে তত আয়তন বাড়তে থাকতেছে। তার মানে V3 বড়, V3 যদি বড় হয় তাহলে T3 টা বড়, কারণ V এর সাথে T এর সম্পর্ক সমানুপাতিক। আই থিঙ্ক বুঝছো? তার মানে T3 টা সব থেকে বড় হবে, এরপরে হবে T2 টা, এরপর হবে T1। আই থিঙ্ক বুঝছো? ওকে, এটা ভি আর টি এর একটা গ্রাফ, এটা ভি আর টি এর একটা গ্রাফ। এই গ্রাফে তিনটা চাপের গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে? তো কোশ্চেন করছে আমাকে ঠিক এরকম যে P1, P2, P3 এর মধ্যে কোনটা বড়? দেখে বোঝার কোনো ওয়ে আছে কোনটা বড় হইতে পারে? এনি আইডিয়া? আচ্ছা ঠিক আছে, এরকম ম্যাথ পাইলে শুরুতে যে কাজটা হইলো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা অথবা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা পেলো। আমরা এখানে ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা ফেললাম, ঠিক আছে? এখন দেখো এই চাপের গ্রাফটাতে চাপের জন্য আয়তন কতটুকু কভার করছে? ভি এর গ্রাফ যেহেতু, তাহলে V1 ধরো, P2 এর জন্য V2, আর P3 এর জন্য কভার করছে V3, রাইট? মানে P1 এর জন্য ভি পৌঁছাইছে V1 এ, P2 এর জন্য ভি পৌঁছাইছে V2 তে, P3 এর জন্য ভি পৌঁছাইছে V3 তে। ওকে, এখান থেকে P1, P2, P3 কোনটা বড়? এখানে সম্পর্ক কার কার চলে আসছে দেখো তো, চাপ আর আয়তনের। চাপের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক, P সমানুপাতিক 1/v, সরি, চাপের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক, রাইট? ওকে, তার মানে চাপ যত বাড়বে আয়তন তত কমবে। ঠিক সিমিলারলি এটা বলতে পারি আয়তন যত কমবে, না সরি, চাপ যত কমবে আয়তন তত বাড়বে। তার মানে P3 কার বড় হবে? P3 বড় হবে যখন ভিটা মিনিমাম হবে। তাহলে দেখো পিটা যখন বড় হবে তখন ভিটা মিনিমাম হবে, ঠিক আছে? তো এখানে ভি মিনিমাম কার? P1 এর জন্য, P2 এর জন্য একটু বাড়ছে, P3 এর জন্য অনেক বাড়ছে। তার মানে V1 যত কম P তত বেশি। তার মানে এখানে P1 টা সব থেকে বেশি, তারপরে বড় P2, তারপরে বড় P3।